নমস্কার, আজ 2রা জুন। আজ আমরা বেরিয়ে পড়ছি কলকাতার উদ্দেশ্যে লন্ডন থেকে। তো আজকে আমাদের এখানে চেক আউট হয়ে গেল আর আমরা এখন আছি ক্যাবেতে। উবার বুক করে নিয়েছি এখান থেকে হিথ্রো এয়ারপোর্ট। 70 পাউন্ড লাগবে। ক্যাবটা যথেষ্ট কস্টলি, বাট ক্যাব টু অ্যান্ড ফ্রো টু দ্য এয়ারপোর্ট আমাকে নিতেই হবে। এরকম করে ম্যান্ডেটরি নেই, বাট আমি নিয়েছি। যাই হোক, তো আজকে শুধু দেখাবো আমরা কীভাবে বাড়ি ফিরছি। তো আমাদের ফ্লাইট আছে এয়ার ইন্ডিয়া হিথ্রো টার্মিনাল 2 থেকে। আমাদের বোর্ডিং আছে 8:45। এখন বাজে হচ্ছে অ্যারাউন্ড 6:10, মানে 5:50 মতো। তো সরি, এখন এখন 4:50 বাজে। আর দেখা যাক, ঠিক সময় মতোই আছে আপাতত। গিয়ে পৌঁছাই, তারপরে দেখি কী করতে হয়। আশা করি খুব একটা ইমিগ্রেশনের ঝামেলা হবে না, কারণ আমি জাস্ট ব্যাক করছি। লেটস সি। তো এয়ারপোর্টে এসে আমরা মিল ডিল পেয়ে গেছি। তো সেই মিল ডিলটাই দেখা চলছে এখানে। মেনলি হচ্ছে মিল ডিলেই আমরা কাটিয়েছি। মিল ডিলটাই বেস্ট হয়। যদি আপনি একটা কিছু কেনেন তাহলে ওই 3-4 পাউন্ড নিয়ে নেবে, আর মিল ডিলে পুরো একটা মিল পাওয়া যায় প্রায় 4 পয়েন্ট সামথিংয়ে। তো মিল ডিলটাই বেস্ট। তো এয়ারপোর্টেই সেটা পেয়ে গেছি আপাতত। যাই হোক, কিছু জিনিস বলে দেওয়া ভালো। সেটা হচ্ছে এখানে আপনার পুরোটাই সেলফ সার্ভিস, মানে রাইট ফ্রম দ্য চেক ইনে যে আমাদের এগুলো বোর্ডিং পাসগুলো দেয়, সেটাও সেলফ সার্ভিস। নিজেদেরকেই করে নিতে হলো। ব্যাগ ট্যাগটাও নিজেদের বার করে নিতে হলো, ব্যাগে লাগিয়ে নিল। আর যেখানে ব্যাগ জমা করতে দেওয়ার, সেখানেও প্রায় 4টে কিয়াস্ককে একজন অ্যাসিস্ট্যান্ট, মানে ব্যাগটাও মোটামুটি যেরকমভাবে করা আছে পুরোটাই সেলফ সার্ভিস। আর সিকিউরিটি চেকটাও খুব সুন্দর। আমাদের যেমন ইন্ডিয়াতে সব ল্যাপটপ বার করতে হয়, ওসব কিচ্ছু করতে হলো না। ব্যাগটা দিয়ে দাও, সিকিউরিটি স্ক্যানে চলে গেল, স্ক্যান হয়ে চলে এলো। তো এখন দারুণ, মানে খুবই সিমলেস ব্যাপারটা। আর চেক ইনটা তো পুরোটাই সেলফ সার্ভিস, মানে এটা কোনো ইস্যুই নয় আর কি। ভালো করে সব কিছু লেখা আছে, সেই ইনস্ট্রাকশন ফলো করে সুন্দর ব্যাগ ড্রপও করে দিলাম, নিজেদের টিকিটসগুলোও নিয়ে নিলাম। যাই হোক, একটা অন্যরকম ফিলিং। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে গেটে যাব। এবার গেট এখনও দেয়নি, জোন ডি দিয়ে রেখেছে। এবার ইমিগ্রেশন তো এখনও কিছু হয়নি, এবার জানি না আমি এখানে হবে কি না। তো জোন ডিতে গিয়ে বসে থাকবো, এবার গেট দিলে তখন গেটে যাব। তো মিল ডিল নিয়ে নিলাম, নিয়ে এখানে বসে বসে এবার খাওয়া দাওয়া চলছে আমাদের। আমরা কী নিয়েছি? আমরা স্যান্ডউইচ নিয়েছি, নিয়ে একটা চিপস নিয়েছি, আর একটা নিয়েছি, একটা ড্রিঙ্ক নিয়েছি। তো এরকম মিল ডিলে এটাই থাকে, একটা করে স্যান্ডউইচ, বার্গার আর হটডগ কিছু একটা নিয়ে, তারপর একটা ড্রিঙ্ক আর একটা চিপস। তো মোটামুটি সিটির ভেতরে মিল ডিলগুলো ওই 4 থেকে 5 পাউন্ডের মধ্যে হয়ে যায়। এখানে 6.99 পাউন্ড, যেহেতু এয়ারপোর্ট। বাট স্টিল ইটস আ ভেরি গুড অপশান খাওয়ার জন্য, তাই না? বসে খাচ্ছি এখন মোটামুটি। এই যে রানওয়েজগুলো দেখতে পাচ্ছি। কিন্তু আমাদের জোন ডি খেয়ে দিয়ে ওই দিকটায় যেতে হবে, গিয়ে দেখতে হবে। এখানে পুরোটাই মানে সেলফ, মানে নিজেদের দেখে যেতে হবে ব্যাপারটা। তো এই জন্য একটু আগে এসছি, তো সুবিধা হলো। ঠিক আছে, চলুন একটু খাওয়া দাওয়া করে নিই। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। তো এই ডাব্লিউ স্মিথ থেকে আমরা পেয়ে গেছিলাম এটা মিল ডিল। এখানে সব রকম শপসই রয়েছে। তো এবার আমরা চলে যাবো হচ্ছে এরিয়া নাম্বার ডিতে। এখানে ABCD করে লাউঞ্জেস রয়েছে। তো আমাদের ডি জোন দিয়ে দিয়েছে অলরেডি টিকিটে। তো তারপরে গেটটা দেখে নিতে হবে ডি এর ভেতরে। তো এই জিনিসটা ভালো। এরকম টাইপের জোন। তো এই জোনে গিয়ে বসে থাকতে নিয়ে, সেই জোনে ফ্লাইটের বোর্ডিংয়ের আধ ঘন্টা আগে আপনাকে গেট দিয়ে দেবে। তো এরকম কিছু ব্যাপার। তো সব জায়গায় এখানে
সিটস আছে আর সিটসে জায়গাও রয়েছে, তো কোনো অসুবিধা হওয়ার কথা না। এখানে বেশ কিছু ডিউটি ফ্রি শপ যেখানে আমি দেখতে পাচ্ছি। তো কিছু নেবে নাকি ডিউটি ফ্রি শপ থেকে? হ্যাঁ সেটাই। একটা একটা ইনফরমেশন ছিল, তো আমরা ভাবছিলাম টিকিটে লেখা ছিল জোন ডি, তো এরকম বি জোনটা দেখতে পাচ্ছিলাম, বাট সিডি বলে কিছু পাচ্ছিলাম না। তো এখানে জিজ্ঞেস করলাম, বললো যে ওটা হচ্ছে যেখানে তুমি সেলফ চেক ইন করেছো সেই জোন, আর গেট এখানে নিজেদেরই দেখে নিতে হয়। আর এখানে এ আর বি জোনের মধ্যেই গেটটা আছে, তো উনি বলে দিলেন যে B36-এ চলে যাও, মানে উনি দেখে বললেন ইন্টারনালি, যেহেতু উনি হিথ্রো এয়ারপোর্টের স্টাফ, তো ওনার কাছে একটা অ্যাপ ছিল, সেখান থেকে বললো B36-এ চলে যাও। তো এখন আমরা B36-এই যাচ্ছি। তো চেক ইন গেটসগুলো আমাদের ইন্ডিয়ার মতনই নর্মাল। আমার তো বরঞ্চ মুম্বাই চেক ইন গেটস আরও সুন্দর লেগেছিলো, খুব সুন্দর ছিল মুম্বাই চেক ইন গেটস। আর এবারে আমাদের ফ্লাইট আছে ফ্রম দিল্লি, মানে এখান থেকে যাব দিল্লি, দিল্লি থেকে কলকাতা, তো ইমিগ্রেশনটা দিল্লিতেই হবে মোস্ট প্রবাবলি। চলো যাওয়া যাক। সো এই যে দেখা যাচ্ছে গেটস, B31 থেকে B49, B36-এ গিয়ে দাঁড়াবো। গুলো রয়েছে গেটস 36 launches। ও আর লিফটে করে যেতে হবে নাকি, দেখা যাক। এসকালেটার টু বি, এই এসকালেটার দিয়ে চলো। সিম্পল এয়ারপোর্ট, কোনো চাপ নেই, শুধু মানে স্টাফ প্রচুর কম, নিজেদেরকে সব জেনে নিতে হবে। এটা একটার দিকে ভালো, মানে আমরা জেনারেলি কলকাতাতে অত সময় আগে যেতে বলে, কিন্তু যদি অত স্টাফই থাকে তাহলে তো আমাদের কোনো কিছু করতেই না, বসে 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 সময় কাটতে হয়। বাট এখানে মানে বসার সময়টাও সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, একটু বসছি নিয়ে তারপরে নেক্সট জিনিসটা খুঁজে, মানে সেই যে সময়টা লাগছে, যে 2 ঘন্টা আগে এসেছি, সেই সময়টা ইউটিলাইজ হচ্ছে। দ্যাটস এ গুড পয়েন্ট। যাই হোক, এখান থেকে রানওয়েজের কাছাকাছি দেখা যাচ্ছে বোর্ডিং গেটস। চলো এই যে উপরে দিল্লি, এইটাতেই যাব, AI-162। সো গেট শোন দেখাচ্ছে 8:35, জানি না এখানে গেটটা তখন শো করবে কিনা। 8:45-এ বোর্ডিং, আমাদের বোর্ডিং পাসে লেখা আছে, দেখা যাক, খুঁজে ঠিক পেয়ে যাব, কোনো অসুবিধা নেই। কারণ ফ্লাইট হচ্ছে 9:45, রাইট? ফ্লাইট 9:45, অসুবিধা নেই। চলো যাওয়া যাক। তো B36 চলে এলাম, অনেকগুলো এসকেলেটার, ওয়াকিং র্যাম্পস পার করে। তো এবার এখানে বসবো, পুরো এখন ফাঁকা। আশা করি B36-এই দেবে যেরকম বলেছে, আবার চেঞ্জ হলে আবার অন্য কোথাও যেতে হবে, খেয়াল রাখতে হবে ব্যাপারটা। সো অ্যাজ এক্সপেক্টেড এয়ার ইন্ডিয়া আবার ডিলে করেছে। ডোমেস্টিক হোক কিংবা ইন্টারন্যাশনাল, এদের ডিলে করবেই, মানে এদের পুরো রক্তে রক্তে ডিলে রয়েছে। 15 মিনিট ডিলে, 8:45-এ বোর্ডিং হওয়ার কথা, 8:45-এ বোর্ডিং ছিল, সেটা 9টায় করে দিয়েছে। এবার দেখা যাক, দিল্লি পৌঁছে দিলেই ভালো। লোকাল বাস সার্ভিস ভাই পৌঁছেছে শুধু। দেখ আমাদের চাপ নেই,
আমাদের আবার নেক্সট ফ্লাইট তো রাত্রির দুটোয় আছে তো এখান থেকে চাপ তো নেই, আশা করা যায় চাপ নেই। আমরা বসে পড়েছি ফ্লাইটে এখন। এখন 9:23 বাজে। তো আমাদের 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 ফ্লাইট বোর্ডিং হওয়ার কথা ছিল 8:45, বোর্ডিং হলো 9:23-এ। এবার দিল্লিতে গিয়ে আমাদের 2 ঘন্টাই আছে, লে ওভার আছে। দেখা যাক কতক্ষণে পৌঁছায়। আগেরটা যেমন 3 ঘন্টা 50 মিনিট ছিল, তো সেটায় কোনো টেনশন ছিল না। তো এটা যেহেতু ওখানে লে ওভারটা কম, একটু টেনশন আছে, বাট এদেরই তো ফ্লাইট, সো দে শুড ম্যানেজ। যাই হোক, এদের ফ্লাইটটা অলমোস্ট সিমিলার। অনেকটা ফ্লাইট একটু আগেরটার থেকে একটু ডিফারেন্ট, এটা একটু নতুন কোচেস মনে হচ্ছে আর কি এয়ার ইন্ডিয়ার। এই যা, তো আমাদের সিট পড়েছে 23K অ্যান্ড 23J। সো ভিউ একটু খারাপ, আগেরটার থেকে একটু খারাপ। সুন্দর একটা টেক অফের পর এখন বসে সিনেমা দেখছি। তারও স্মুথ টেক অফ হলো। আর আজকে লন্ডনের ওয়েদার ভালো ছিল, ভালো রোদ উঠেছে আজ লন্ডন। যাই হোক, তো এবার ওরা হয়তো ব্রেকফাস্টের ব্যবস্থা করবে, তারপরে দেখাচ্ছে আপনাদের কি খাওয়া দাওয়া দেয়। যাই হোক, সবকিছু ঠিকঠাক আছে আজকে, প্রপার। আর একটা কথা বলা ভালো, এই যে এয়ার ইন্ডিয়ার কোচটা আছে এটাতে কিন্তু আমাদের লেগ স্পেস অনেকটা বেশি লাগছে। কারণ আগের যেটা ছিল সেটাতে সিটগুলো অনেকটা বেশি কমফোর্টেবল ছিল, এটা সিটগুলো একটু কমফোর্টটা কম, কিন্তু তাতে লেগ স্পেসটা অনেক বেশি দিয়েছে। আগেরটা লেগ স্পেসটা অনেকটাই কম ছিল, যেটা আমাদের প্রচন্ড অসুবিধা হয়েছে। তো এটাই লেগ স্পেসটা খুব ভালো আছে, তার জন্য আমাদের অসুবিধাটা একটু কম হচ্ছে। বেশ ঠিকঠাক, বেশ কমফোর্টটা বেশি লাগছে লেগ স্পেসের জন্য। যাই হোক, চলো খাবার টাইমে দেখা হবে। তো আমরা এই সবে খাওয়া দাওয়া শেষ করলাম। তো আমি নিয়েছিলাম হচ্ছে ইডলি, ও উপমা, ইডলি আর তার সঙ্গে সাম্বার। তার সাথে ছিল একটা ক্রোসান, তার সঙ্গে বাটার, একটা জুস আর টি। তো খাবার ঠিকঠাক ছিল। এখন ইন্ডিয়ার যা খাবার খেতে পাচ্ছি সেটাই ভালো লাগছে। এখন স্যান্ডউইচেস আর নেওয়া সব খেয়ে খেয়ে মানে পুরো গেছে গেছে। মানে ইন্ডিয়ার যাই পাচ্ছে সেটাই ভালো লাগছে আপাতত। যাই হোক, ও একটু অন্যরকম নিয়েছে। আমি নিয়েছি আমি নিয়েছিলাম চিকেন সসেজ আর তার সাথে একটা অমলেট অ্যান্ড ওর সাথে কিছু পটেটো ফ্রাইস দিয়েছিল। তার সাথে দিয়েছিল ক্রসেন্ট, বাটার, জ্যাম, একটা অরেঞ্জ আর চা বা কফি, যেটা আমাদের প্রেফারেন্স আর কি। আমি তো চাই নিয়েছিলাম, তার সাথে দুধ ওরা আলাদা করে দিয়ে দিয়েছিল। তো এটাই ছিল, মানে যখন লন্ডনে যাচ্ছিলাম তখনও মোরালেস সেমই ছিল ব্রেকফাস্টে, খালি ক্রসেন্টটা ছিল না, এখানে দেখবে ক্রসেন্টটা অ্যাড করেছে। আম, খারাপ ছিল না, টেস্টটা মোটামুটি ভালোই ছিল। আমার অমলেটটা খুবই ফ্লাফি ছিল অ্যান্ড কি বলবো, সসেজটাও ভালো ছিল। কিন্তু ক্রসেন্টটা কোয়ালিটিটা আরো ভালো হয়, আমি ক্রসেন্টটা আরো অনেকবার খেয়েছি, তো ওই কোয়ালিটিটা অতটা ভালো ছিল না, বাট ঠিকঠাক চলে যাবে, মানে নর্মাল ক্রসেন্ট ছিল। সো ইয়া, এটাই ছিল আমার ব্রেকফাস্ট। বলো কি করছো? এখনো সেকেন্ড সিনেমা কমপ্লিট করছি। ফার্স্ট সিনেমা কি দেখলে? রাঞ্জনা। সেকেন্ড দেখছি দে দনাদন। দিদা, সিনেমা ভালোই দেখা চলছে নাকি? আর কি করবো, 5 ঘন্টার জার্নি বাকি। খাবার কখন দেবে? কটা বাজে? জানি না কটা বাজে। তাহলে আমি কি করে বলবো? লাঞ্চ তো আমার মনে হয় লাঞ্চের টাইম হয়ে গেছে, দেয়নি এখনো অব্দি। ভাই অন্ধকার করে বসে আছে। আমি শ্যাম বাহাদুর দেখছি। ফ্লাইট পুরো অন্ধকার। আমার হালকা হালকা ঠান্ডাও লাগছে। তোমার ঠান্ডা লাগছে না?
না, আমার খুব একটা ঠান্ডা লাগে না। আমি গরমের জায়গায় যাচ্ছি, এখন থেকে নিজেকে অ্যাকাস্টম করে নিচ্ছি। ঠিক আছে, তাহলে এরমই চলুক, আমার খাওয়ার সময় দেখা হচ্ছে। হুম? দেখি কি খাবার হয়, তখন আবার সব আপনাদের সাথে শেয়ার করব। এটা খুব একটা আমরা মানে ইন্টারেস্ট পাচ্ছি না আমি, কারণ আমার জার্নিটা শেষ হয়ে যাচ্ছে, আমার ভাল লাগছে না। আমার মনে হচ্ছে আবার প্লেনটাকে নিয়ে রিটার্ন লন্ডনে চলে যাই। ঠিক আছে, চলো, খাওয়ার সময়। তো ফ্লাইটটা পাকিস্তানের এয়ার স্পেস নেবে না বলে এই দিক থেকে এরম এরম স্ট্রেট আসা যেত, বাট এটা ঘুরে এরকম ভাবে এখন আহমেদাবাদ দিয়ে ঢুকে দিল্লি পৌঁছাবে। তো আমরা অফিসিয়ালি এখন ইন্ডিয়াতেই রয়েছি। তো আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি পৌঁছে যাব। তো এর কিছুক্ষণ আগে একটু ড্রিঙ্কস দিয়েছিল, তারপরে আমাদের ডিনার দিয়েছিল। ডিনারে ছিল ভাত, চিকেন কষা, আর একটা ফুলকপির তরকারি, একটা পাউরুটি, বাটার, আর জুস, ও একটা মিষ্টিতে একটা কেক ছিল যেটা খুবই খারাপ খেতে, আর ভেজিস। আর ভেজিস ছিল, correct। আর এই খাবার মোটামুটি ঠিকই ছিল, ঠিকঠাক। আর এটা মোটামুটি ঠিকঠাকই আছে, আর কিছুক্ষণ মধ্যেই আমরা দিল্লি ল্যান্ড করে যাব। নিয়ে তারপরে ওখান থেকে 2 ঘন্টার ওয়েট আছে, নিয়ে তারপরে আমাদের কলকাতার ফ্লাইট। খুবই এক্সস্টেড। আর আমরা কতক্ষণ, 7 আওয়ার্স না 8 আওয়ার্স হয়ে গেছে? 8 আওয়ার্স হয়ে গেছে, 8 আওয়ার্স অলরেডি 9 ওভার। আওয়ার্স। আর 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে দিল্লি পৌঁছে যাব। তারপর আমাদের 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো লেওভার আছে না দিল্লিতে? 2 ঘন্টায় 2 ঘন্টা মতো লেওভার আছে আমাদের দিল্লিতে। তারপর আমরা আবার কলকাতার ফ্লাইট ধরবো, মানে কলকাতা পৌঁছতে পৌঁছতে আজকে আমাদের ভোর 4:30 5টা বেজে যাবে। তো যাই হোক, খাওয়া দাওয়ারের পর্ব সবই শেষ। ওর কাছ থেকে শুনেই নিলেন কি কি খেয়েছি কি কি খাইনি। আর আমার মতে যখন লন্ডন যাচ্ছিলাম সেই ফ্লাইটটা আরো বেশি ভালো খাবার দাবারের ব্যবস্থা ছিল। একটু ফ্রিকুয়েন্টলি ওরা সব দিয়েছে। এটা অনেকক্ষণ গ্যাপের পর, মানে ব্রেকফাস্ট আবার অনেকক্ষণ পর একেবারে 4টে নাগাদ গিয়ে ওরা লাঞ্চ বা বলতে গেলে ওরা জয়েন করে ডিনারেরই ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, আর ড্রিঙ্কটাও মানে ডিনার দেওয়ার 1 ঘন্টা বা 8 ঘন্টা আগে দিয়েছে। সো অনেকটাই টাইম গ্যাপ রেখেছিল, কিন্তু যখন আমরা লন্ডন যাচ্ছিলাম তখন এরকম হয়নি। আর সেকেন্ডলি যেটা হয়েছে সেটা হচ্ছে, একটা জিনিস এই ফ্লাইটটা ভালো লেগেছে, মানে লেগ স্পেসটা প্রচুর পেয়েছি, যেটা আগের ফ্লাইটটা খুবই ছোট লেগেছিল। সেই তুলনায় স্পেসিংটা তাও আগের ফ্লাইট থেকে বেটার। আমার কাছে তো এই যা এক্সপিরিয়েন্স। তো আমরা ল্যান্ড করে গেছি দিল্লিতে, দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আর এই জাস্ট ল্যান্ড করলাম, এখনো প্লেনেই বসে আছি। আর ল্যান্ডিংটা খুব ভালো হয়েছে, আমি তো এইবার একটু ভয় পাইনি ল্যান্ডিংয়ে, সারপ্রাইজিংলি। অল গুড। এবার ইমিগ্রেশন করব, তারপরে কথা হচ্ছে। হ্যাঁ, এবার আমাদের ইমিগ্রেশন আছে, চেকিং আছে, অনেক কিছু আছে। তারপর আপনাদের সাথে কথা হচ্ছে নেক্সট ফ্লাইটে। হচ্ছে একটা ভয়ঙ্কর ট্রান্সফার দিয়ে আমরা আন্ডারগো করলাম। হঠাৎ করে এরা মানে আমরা ভেবেছিলাম পুরো আমাদের ব্যাগেজটাই আমরা পাবো কলকাতাতে, বাট ফ্লাইটে বললো যে দিল্লি থেকে ব্যাগেজ কালেক্ট করে আবার চেক ইন করতে হবে। আর ইমিগ্রেশন মানে এরা নামিয়েছে প্রায় 11:30। ইমিগ্রেশন হতে হতে আমাদের 12টা বেজে গেছিলো। আর একটাই আমাদের বোর্ডিং। লিটারালি দৌড়াদৌড়ি করেছি আমরা, সবাইকে বলে যে আমাদের একটাই বোর্ডিং, তাড়াতাড়ি যেতে হবে। আর দিল্লি এয়ারপোর্ট মারাত্মক বড়, মারাত্মক মানে মারাত্মক বড়, যেটা একদিকে ভালোও লাগে, কিন্তু এরকম একটা মানে সিচুয়েশানে এত বড় এয়ারপোর্ট একটা খুব সমস্যাদায়ক আর কি। যাই হোক, পৌঁছে গেছি, বাট এয়ার ইন্ডিয়া অ্যাজ ইউজুয়াল বোর্ডিং করতে লেট করছে। তো যাই হোক, দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছি, এটাই যা ভালো। কিন্তু টেনশন একটাই, যে যদি আমরা ব্যাগেজটা নিয়ে কিছু একটা সমস্যায় পড়তাম, ওখানে ব্যাগেজ লেট করতো, তাহলে কী হতো? তাহলে তো আমরা ফ্লাইটটা মিস করতাম, আর সেটা আমাদের জন্য না, এয়ার ইন্ডিয়ার জন্য। এবার এই জিনিসটা যে কেন হলো, যাওয়ার সময় কিন্তু আমরা কলকাতা থেকে ডাইরেক্ট হিথ্রো এয়ারপোর্টেই পেয়েছি। তো ওদের কিন্তু উচিত ছিল পুরো কলকাতাতেই আমাদের ব্যাগেজটা ড্রপ করা। ইন্ডিয়াতে আসার পর এদের যে কী হয়ে যায় সার্ভিসে, নাম কিন্তু এয়ার ইন্ডিয়া, কিন্তু এই ইন্ডিয়ার ভেতরেই সার্ভিসগুলোকে খারাপ করে দেয় এরা। মানে অদ্ভুত ব্যাপার এটা, মানে সত্যি মানে খুব ডিসঅ্যাপয়েন্টিং আর কি। এটা ডাইরেক্ট তো আমরা কলকাতায় পাওয়া উচিত না, তোমার সেম ফ্লাইটে যাচ্ছি, মধ্যিখানে জাস্ট লে ওভার ছিল 2 ঘন্টা, তার মধ্যে তোমরা লেট করো, নিয়ে সেটা 1.5 আওয়ার্সের লে ওভার, তার মধ্যে এরম দৌড়োদৌড়ি করে মানে একটা মানে বিচ্ছিরি একটা হেডেক হয়ে গেল, মানে হাঁটা কি মানে সুস্থভাবে কিছু করাই গেল না। এটা একটা অদ্ভুত বিচ্ছিরি ব্যাপার।
যাই হোক, আমরা সারাক্ষণ দৌড়াচ্ছিলাম, এখন গেট নাম্বার 56-এর সামনে বসে আছি। আমাদের গেট নাম্বার হচ্ছে 56, ওখান থেকেই ছাড়বে। চলুন তাহলে আবার ফ্লাইটে উঠে কথা হচ্ছে। যাই হোক, আমরা আবার ভারতে ফিরে চলে এসেছি, ভালো লাগছে। এবার কলকাতা যাব, ভালো করে খাবো। এয়ার ইন্ডিয়া বিন এয়ার ইন্ডিয়া, ওরা কটা বাজে? তো আমরা বোর্ডিং করলাম 2টোর সময়। যাই হোক, একটাই বোর্ডিং ছিল, যার জন্য এত ছোটাছুটি করলাম। যাই হোক, ওরা এই জন্যই মনে হয় লেট ফেট করে, কারণ ওরা জানে যে কানেক্টিং সবাইকে নিয়ে তারপরেই যাবে। যাই হোক, তো এইভাবে বোর্ড করেছি আমরা, কিন্তু এখনও কমপ্লিট হয়নি, বোর্ডিং চলছে। আর তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি, ভালো লাগে না এই এরকম একটা ফ্লাইট আছে। তো দিল্লি গেলে অনেক সময় মানে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোও দেয় এরা, বাট এটা এমনি ডোমেস্টিক ফ্লাইটটাই দিয়েছে ইন্ডিয়া। চলো, এরপর যদি কিছু হয় তাহলে দেখাবো। তো এখানে আমরা ফোনেতেই সিনেমা দেখছি, লাকি ভাস্কর। এখানে খাবার দাবার দিয়ে গেল, তো ও খেলো ননভেজ, আমি খেলাম ভেজ। তো ননভেজ ছিল রুটি, চিকেন কারি, আর কি ছিল, ও একটা সুইট ডিশ। আর ভেজে ছিল হচ্ছে আমার পাও ভাজি আর সুইট, আর একটা করে জলের মতো, দুজন হচ্ছে। যাই হোক, তো খাবার দাবার ভালোই ছিল। আর কি, এবার জার্নি শেষ। এবার ল্যান্ড করবো কিছুক্ষণ বাদে, তারপরে কলকাতা খতম, মাছ ভাত। পৌঁছে গেলাম আমরা কলকাতা এয়ারপোর্ট। সুন্দর ল্যান্ডিং হয়েছে, একদম প্রপার টাইমে পৌঁছে দিয়েছে এয়ার ইন্ডিয়া, এটাই সবচেয়ে ভালো ব্যাপার। পৌঁছে দিয়েছে, এটাই বড় ব্যাপার আর কি। ঠিক আছে, যাই হোক, তো আমাদের এই সিরিজটা এখানেই শেষ হলো। আপনারা বরঞ্চ বেশ কিছু ভালো ভালো ক্লিপস দেখুন এবার আমাদের মেমোরিজে। তো প্রচণ্ড টায়ার্ড, এক্সস্টেড, আর তার সাথে সাথে অনেক মেমোরিজ নিয়ে ফেরত এসেছি কলকাতায়। আর সারা জীবন একটা এই লাইফ টাইম এক্সপিরিয়েন্স, এটা একটা মনে থাকবে। আর অফকোর্স ট্রিপ হ্যাংওভারটা তো আছেই, এখন থেকেই স্টার্ট হয়ে গেছে, এখন থেকেই মিস করছি। তবে নিজের বাড়িতে এসেও ভালো লাগছে, নিজের জায়গা তো নিজের জায়গায় হয়ে যতই হোক। যাই হোক, আমাদের যদি এই সিরিজটা আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই বাঙাল ঘটির জুটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবেন যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে। আর আমরা আরও ফিউচারে চেষ্টা করব এরকমই এক্সাইটিং অ্যান্ড ফানফুল ট্রিপ আপনাদের সাথে শেয়ার করার। ট্রিপ না হোক, ভিডিও যাই হোক, আমাদের চ্যানেলে আমরা আনার চেষ্টা করব। আর কিছু তো বলার নেই, চলে এসেছি কলকাতায়, এবার দেবো 2 দিন একদম দারুণ ঘুম। এখন ঘুম ছাড়া আর কিছুই আসছে না মাথার মধ্যে। তো আর অসম্ভব গরম, ঠিক আছে, গরমটা মানে কলকাতাতে ঢুকতে না ঢুকতে আমরা বুঝতে পেরে গেছি। যাই হোক, তো আমরা এখানেই ইতি করছি আমাদের লন্ডন ড্রিমস সিরিজটা। আশা করছি যে এই পুরো সিরিজটা আপনাদের পছন্দ হয়েছে। আপনাদের ফিডব্যাক অলওয়েজ ওয়েলকাম ইন দ্য কমেন্ট সেকশন। তো ঠিক আছে, এবার আর বেশি কথা না বাড়িয়ে আপনাদের জন্য একটা ছোট্ট আমাদের লন্ডন ড্রিমসের মেমোরি লেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাঙাল ঘটির জুটি। তারপর আজকে চলে এসেছি সোজা পন্ডিচেরি টু লন্ডন। এক্স্যাক্টলি, আপনারা ঠিক শুনছেন, আমরা চলে যাচ্ছি সরাসরি লন্ডন। দেখতে দেখতে বেরিয়ে পড়লাম আমাদের সেই স্বপ্নের জগতে যাওয়ার জন্য। হ্যাঁ, লন্ডন। মনে অনেক আনন্দ নিয়ে উঠে পড়লাম প্লেনে মুম্বাই যাওয়ার উদ্দেশ্যতে। কিছু ট্রিপ টিকিটের হোটেল দিয়ে প্ল্যান করা হয়, আর কিছু জার্নি মন থেকেই শুরু হয়। কখনো ভাবিনি যে থাইল্যান্ডের পর আমাদের সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্রিপ হবে সরাসরি ইউকে। লন্ডন একটা স্বপ্নের জায়গা। আমরা আমাদের সিটে বসে পড়েছি 29A 29B। দেখতে দেখতে মুম্বাইয়ের আকাশের কোল ছেড়ে বেরিয়ে পড়ল
একদম সুন্দর ভুটভুটে আকাশের দিকে আমাদের প্লেনটি। সত্যি যেই দৃশ্যগুলো ইউটিউবে ভিডিওতে দেখতাম, টিভিতে দেখতাম বা সবার মুখে শুনতাম, সেটা আজ নিজের চোখে দেখছি। প্লেনের সেই ঠান্ডা এসির ভেতরে গরম চায়ের চুমুক দিতে দিতে দেখছিলাম বাইরের আকাশটার নিচে গোটা পৃথিবীটাকে একটা আলাদাই সৌন্দর্যর চাদরের মধ্যে মুড়ে আছে। এইসব ভাবতে ভাবতেই চলে এলাম স্বপ্নের পুরীতে, লন্ডন। ল্যান্ড করতেই একটা আলাদাই ফিলিং। যাই হোক, আমি একটা ঘটনা ঘটিয়ে ফেলেছি, সো অ্যাজ ইউজুয়াল। তো আমি পাসপোর্ট ফ্লাইটে ফেলে চলে এসেছিলাম। ইমিগ্রেশনে এসে দেখছি পাসপোর্টই নেই। ইমিগ্রেশন হয়ে গেছে, এখানে অফিসাররা প্রচুর হেল্প করেছে আমাদেরকে। সো আমার পাসপোর্টটা নিয়ে এসে দিয়ে আমরা 4 টাকায় ভালোই খাবার দাবার পেয়ে গেছি। 4 টাকায় না, 4 পাউন্ডে। 4 পাউন্ডে। চলো লন্ডনে হোটেল হিলটন টাওয়ার। যত বেশি শহরটাকে দেখছিলাম তত বেশি অবাক হয়ে যাচ্ছিলাম। ছবির মতন দেখতে সুন্দর এই শহরটি। যত বেশি অনুভব করছিলাম, মনে হচ্ছিল যেন আমি সোজা কোনো গল্পের বইয়ের ভেতরে ঢুকে গেছিলাম। বাস ড্রাইভার আমার উপর রেগে গেছে, বারবার ঝামেলা করার জন্য যে কোথায় নামবো কোথায়। যাই হোক, পারফেক্ট একদম পুরো এন্ট্রি গেটের সামনে। এবার আমরা 15 মিনিট লেট, জানি না কি হবে। লন্ডনে এসে আমাদের প্রথম গন্তব্যস্থল ছিল ব্রিটিশ মিউজিয়াম। এখানে ঢুকলে মনে হয় আমি শুধু একটা বিল্ডিংয়ের মধ্যে নেই, আমি সময়ের মধ্যে ঢুকে পড়েছি। প্রত্যেকটা আর্টফ্যাক্ট চুপ করে গল্প বলে, শুধু শোনার মতন মন থাকলেই হয়। এগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে ফিলিং আসলো যে আমি ফাইনালি লন্ডনে পৌঁছে গেছি। আর সেই ফিলিংয়েই আমার এই ডান্স করাটা শুরু হয়ে গেল। দেখতে দেখতে চলে আসলাম লন্ডন টাওয়ার ব্রিজ, সেই আইকনিক বিখ্যাত ওয়ার্ল্ড ফেমাস লন্ডন টাওয়ার ব্রিজ। তার সামনেই শার্টসের বিল্ডিং, যেটার অপোজিটেই লন্ডন টাওয়ার ব্রিজ একদম দাঁড়িয়ে আছে, সেই শিপটি। আর এটাই হলো ক্যানারি ওয়ার্ফের ভিউ। সত্যি যেই দিকে তাকাই যেন একটা গল্পের বইয়ের অন্য একটা পাতা খুঁজে পেয়ে যাচ্ছি। নিজেকে এই জায়গাটার মধ্যে দেখে মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি, আর এই স্বপ্নটার কোনো অন্ত নেই। বড় মার্কেটে গিয়ে দেখলাম নানা রকম খাবার অপশন। আই এম বিট এক্সাইটেড। একা একা লন্ডনে ঘুরছি, ম্যাডাম টুসওয়ার্ডসে ভিডিও করছি। অফিশিয়ালি আই এম এন্টারিং ইন দ্য রেড কার্পেট, সো ওয়েটিং ফর হোয়াট? লেটস গো, এনজয়, এক্সপ্লোর। এটা ছিল প্রথম দিন যেখানে আমি এই শহরটার মধ্যে আমার বরকে ছাড়া একদম একা ঘুরছিলাম। ম্যাডাম টুসওয়ার্ডস সত্যি যেমনটি ভেবেছিলাম তার থেকেও সুন্দর আর গ্র্যান্ড। একদিকে যেমন আমি ঘুরছিলাম, ওদিকে আপনাদের ঘটিবাবু নিজের ছোটবেলার স্বপ্ন পূরণ করছিল লর্ডসে। সেই লর্ডসের অনুভূতি তো আপনারা সবাই জানেন। এখন বাকিংহাম প্যালেসে বসে বসে একটু রেস্ট করছি। চলুন এবার বাকিংহাম প্যালেসটা একটু ঘুরে দেখি। তারপর দেখলাম ওয়ার্ল্ড ফেমাস বাকিংহাম প্যালেস, যেটা হলো লন্ডনের একদম হৃদয়ের অবস্থিত ব্রিটিশের রাজকীয় পরিবারের প্রধান বসবাস। এই প্যালেসটি ব্রিটিশ মোনার্চের অফিসিয়াল রেসিডেন্স এবং অনেক গুরুত্বপূর্ণ রাজকীয় অনুষ্ঠান এখানেই হয়। বাকিংহাম প্যালেসকে অনুভব করার পর আমরা সরাসরি চলে গেলাম বিখ্যাত লন্ডন আই, বিগ বেন অ্যান্ড ওয়েস্টমিনস্টার অ্যাবি দেখতে। যাবেন বাবা, মনে হচ্ছে জগৎটা কত বড় আর আমি কইটুকু। পড়লাম, সারা জীবন মনে থাকবে। লর্ডস, বাকিংহাম প্যালেস, বিগ বেন, ওয়েস্টমিনস্টার অ্যাবে, লন্ডন আই। লন্ডন আইয়ের সেই ভয়াবহ কিন্তু অতীব সুন্দর এক্সপিরিয়েন্স হওয়ার পর চলে গেলাম সোজা ট্রাফালগার স্কোয়ার আর পিকাডেলি সার্কাসে। সত্যি যখন ওখানে গেলাম না, মনে হলো আমি একটা অন্যই প্রান্তে চলে এসেছি জগতের, যেটা আমি এর আগে কখনো দেখিনি। আমি বলছি কি, পুজোতে 4টে জামা কাপড় কম কিনে লন্ডনের জন্য টাকা বাঁচান, 4টে বিরিয়ানির দোকানে কম ঘুরে লন্ডনের জন্য টাকা বাঁচান। শুধু লন্ডন খরচা আছে, প্রচুর খরচা। না, কিন্তু সত্যি বলতে যে লন্ডন শহরটিটাকে আমি এই ছোটবেলায় বলিউড মুভিজে দেখেছিলাম, তখন কখনো ভাবিওনি যে এই শহরটার পথে একদিন আমি হেঁটে বেড়াবো, এই চায়না টাউনে একদিন আমিও কোথাও গিয়ে খাবো, এই বাসগুলোতে একদিন আমিও চড়বো, আর এই রানীর মহলগুলোতে একদিন আমিও গিয়ে ফটো তুলবো, ভিডিওগ্রাফি করব। এগুলো কেন যেন নিজের মধ্যেই একটা
অন্যই অনুভূতি, যেটা কাউকে বলে বোঝানো যাবে না, শুধু ফিল করা যাবে। এই যে হাসি ঠাট্টা আনন্দ, ছোট ছোট মুহূর্ত, বিদেশে গিয়ে নতুন নতুন এক্সপিরিয়েন্স করা, নতুন নতুন জায়গা দেখা, পরিপূর্ণভাবে নিজেকে নতুন করে চেনা, এই জিনিসগুলো শুধুমাত্র ট্রাভেল করলে আর এক্সপ্লোর করলেই কিন্তু পাওয়া যায়। এগুলো কিন্তু বাড়িতে বসে গল্পের বই বা টিভি দেখলে কিন্তু হয় না। আমি এটা বলছি না যে যারা ট্রাভেল করতে পারেন না তাদের জীবনের ব্যাপারে কোনো অনুভূতি নেই, অবশ্যই আছে। সবারই চোখ কিন্তু আলাদা, সবার জীবনের অনুভূতিও আলাদা, তাই কোনোটাকেই কিন্তু একেবারে ফেলে দেওয়া যায় না। তবে আমার এই জীবন থেকে আমি যেইটুকুনি বুঝতে পারছি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি। টেমস নদীর সামনে অসাধারণ। এই গোটা লন্ডন ড্রিম সিরিজটার মধ্যে যে আপনারা কতবার আমাদের মুখে ওয়াও, অসাধারণ আর ওয়ান্ডারফুল শুনলেন তার কিন্তু কোনো কাউন্ট হবে না, কারণ আমাদের মুখে তো এই ছাড়া কোনো কথাই ছিল না। কারণ যেখানে যেখানেই আমরা যাচ্ছিলাম শুধু এগুলোই আমাদের মুখ থেকে বেরোচ্ছিল। দেখতে দেখতে এসে গেল সেই দিনটা যখন আমি ফাইনালি ইউকে কে টাটা বলছি। সত্যি কথা বলতে কোনো দেশকে ছাড়তে এত কষ্ট হয়নি যত কষ্ট আমার ইউকে কে ছাড়তে হচ্ছিল। লন্ডনে কাটানো সেই দিনগুলো এমন মনে হচ্ছিল আমি যেন ফ্লাইট থেকে সোজা কোনো ফেয়ারি টেল ল্যান্ডে ল্যান্ড করে গেছি আর ওখানে আটকে পড়েছি। এই 9টা দিন যেন আমার জীবনের সব থেকে সুন্দর স্বপ্ন ছিল, যেটা আমি কোনোদিনও চাইনি যে ভেঙে যাক। তবে সবকিছুরই তো একটা অন্ত আছে, যেমন শুরু আছে তেমন শেষও আছে। এইভাবেই লন্ডনকে বাই বলার সময় মনের মধ্যে বস্তা খানিক স্মৃতি, অভিজ্ঞতা, আরো অনেক রকম দেশ দেখার ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে চলে আসছি আজকে ভারতে। তবে ভারতে আসার সময় মনের মধ্যে শুধু এই ছবিগুলোই ঘুরে বেড়াচ্ছে। এক একটা প্যালেস, এক একটা রাস্তা, এক একটা জায়গা, এক একটা খাবার, এক একটা অভিজ্ঞতা, যেন একটা নতুন গল্পের শুরুয়াত এবং অন্ত। অক্সফোর্ড ইউনিভার্সিটি যেটা এত সুন্দর একটা জায়গা সেটা আমি মুখে বলে প্রকাশ করতে পারবো না। স্টোনহেঞ্জ যেটা বিখ্যাত একটা ওয়ার্ল্ড ফেমাস হেরিটেজ, সেটাকে যখন নিজের চোখের সামনে দেখলাম মনে হলো ছোটবেলার সেই কম্পিউটারের ভেতরে ঢুকে পড়েছি। মিলেনিয়াম ব্রিজ, আমার একটা ফেভারিট মুভির সিন এখানে শুট হয়েছিল। যখন মুভিটা ছোটবেলা টিভিতে দেখতাম তখন ভাবতেও পারিনি যে একদিন আমিও এই ব্রিজটায় হেঁটে যাব। আর গ্রিনিচ, যেখানে মেডিটেরিয়ান টাইমটাকে মেজার করা হয়, আমি এগুলো অত না জানলেও ওখানে গিয়ে কিন্তু সবই জানতে পেরে গেছি। আর এই আমার ওয়ান ডে ট্রিপ কটসওয়াল্ডে, সত্যি এটা নিজের কাছে একটা অনেক বড় পাওনা। যেখানে আমি বাড়ির থেকেও বেরোতে 10 বার ভাবি একা একা বেরোবো কিনা, সেখানে আমি নিজে একটা আননোন কান্ট্রিতে পুরো একটা দিন গোটা কাটিয়েছি। এটা কিন্তু আমার কাছে একটা অনেক বড় পাওনা। ট্রাফালগার স্কোয়ারের সেই ভিড়টা, পিকাডিলি সার্কাসের সেই কেনাকাটিটা, যেন সবকিছুই একটা অনেক মস্ত বড় স্মৃতি হিসেবে আমার কাছে জুড়ে থাকবে। এই টেলিফোন বুথে যখন ছবিগুলো তুলছিলাম মনে হচ্ছিল যে আমিও সেই বিখ্যাত লন্ডনের লাইফস্টাইলে একেবারে ঢলে গেছি। লন্ডনের ডাবল ডেকার বাসগুলোকেও খুব মিস করব। সত্যি একসময় কলকাতায় ছিল, কিন্তু তখন তো আর আমি দেখতে পাইনি, কিন্তু এখন যখন দেখছি তখন ভাবতে পারছি যে আমার নিজের শহরটিও কতটা উন্নত মান। সেই ফেমাস লন্ডন টাওয়ারের সামনে বসে ব্রেকফাস্ট করাটা, আমি কখনো ভাবিনি যে আমি যখন ব্রেকফাস্ট করব আমার সামনে একটা আইকনিক প্লেস থাকবে, সেটাকে দেখতে দেখতে আমি সকালের ব্রেকফাস্টের আনন্দটাকে উপভোগ করব। সেই আইকনিক লন্ডন আই, যেটাকে চড়ে আমার মনে হয়েছিল যে আজকেই আমার জীবনের শেষ দিন, কারণ ওটা এত উঁচু ছিল যেন আমি মনে হচ্ছিল আমি এখানে পৃথিবীর উপরে উঠে যাচ্ছি। সেই ব্রাইটনের শান্ত পরিবেশ, পাথরওয়ালা ব্রিজ, জীবনে প্রথমবার আমি পাথরওয়ালা ব্রিজ দেখেছিলাম। সেই ডেট নাইট, হাত ধরা, বরের সাথে শান্ত মনে বসে গল্প করা, আলাদা আলাদা খাবার ট্রাই করা, এইগুলোই সব সারাটা জীবন আমার স্মৃতিতে থেকে যাবে। আমি জানি না আর কখনো লন্ডন যেতে পারবো কি পারবো না, ইচ্ছে তো আরো আছে যাওয়ার, কিন্তু যদিও বা না পারি মনে কোনো আক্ষেপ থাকবে না, কারণ এই একটা সপ্তাহে আমি যা দেখেছি, যা ঘুরেছি, এটা সারাটা জীবন আমার কাছে একটা অমূল্য স্মৃতি হয়ে থেকে যাবে। অনেক কিছু জানতাম না, এখানে এসে জানতে পারলাম। অনেক কিছু নিজের চোখে না দেখলে বিশ্বাসও করতাম না, এখানে এসে বিশ্বাস করতে পারলাম। সত্যি এক্সপ্লোর করা উচিত, ঘোরা উচিত, কারণ এগুলো আপনাকে শুধু আনন্দ দেবে না, এগুলো আপনাকে জীবনে অনেক কিছু নতুন শিখতে সাহায্য করবে।
এই যে আলাদা আলাদা খাবারগুলো ট্রাই করেছি, কিছু ভালো লেগেছে, কিছু খুব খারাপ লেগেছে, কিন্তু ভালো খাবার খারাপ খাবার সবেরই স্বাদ যেন সারাটা জীবন থেকে যাবে। আর এইভাবেই লন্ডনের এই ট্রিপটা সারাটা জীবন আমার মনে প্রাণে থেকে যাবে। আমি কখনো ভাবিনি যে আমি এত সুন্দর একটা ট্রিপ কাটিয়ে বাড়ি ফিরবো। মনে হয়েছিল যে নতুন জায়গায় যাচ্ছি, কত কিছু দেখতে পারবো, কিন্তু এত সুন্দর অনুভূতি নিয়ে যে ফিরবো সেটা সত্যি লন্ডন না আসলে বুঝতাম না। শেষ করার আগে একটাই কথা বলবো, ভিডিওতে আমরা অনেক রকম কথা ডিসকাস করেছি, কিছু ভালো, কিছু খারাপ, কিছু ফানি। আশা করি আপনারা আমাদের ভিডিওগুলোকে দেখেছেন, লন্ডন সিরিজটাকে ভালো লেগেছে। আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের ফিডব্যাকটা। আর বাঙাল ঘটির জুটিকে প্লিজ সাপোর্ট করবেন, যাতে আমরা আরও কান্ট্রি ঘুরে আপনাদেরকে এইভাবেই আমাদের মনের কথাগুলো শেয়ার করতে পারি। দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন সিরিজ নিয়ে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাঙাল ঘটি জুটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটাও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা জানতে পেরে যান। অ্যান্ড ফর দ্য লাস্ট টাইম, সাইনিং অফ ফ্রম লন্ডন। কলকাতার গঙ্গা দেখেছি, হরিদ্বারের গঙ্গা দেখেছি, লন্ডনের গঙ্গা দেখেছি। লন্ডনের গঙ্গা, হ্যাঁ? কোনো দিকই বাদ দেবো না আমরা, শুধুমাত্র আপনাদের জন্য। তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন আর কমেন্টও করুন। যে এতগুলো সিরিজ অফ ভিডিওস আপনারা লন্ডনের দেখলেন, সরি, আমাদের তো লন্ডন তাই সবকটা এডিট হবে তো, এক না একদিন তো হয়ে যাবে। আমরা এক না একদিন। থাইল্যান্ড ঘুরেছিলাম, মানে এইটা আস্তে আস্তে পরের বছর না হয়ে যায়। ওখানে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব আরে করুন। দেখে না তো বলছো কি? যদি কেউ করে বাবা, যদি কেউ এতটা অবধি সার্ভাইভ করেছে ভিডিওটা, তাহলেও আমি বলছি না, আমাদের- স্টে টিউন। আমরা চেষ্টা করব আরও এরকম ভিডিও আনার। যদি আমাদের মুখগুলো পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর যদি মুখগুলো না পছন্দ হয় তাহলে ভিডিওটাকে অ্যাটলিস্ট লাইক করে দিন, কোনো না কোনো দিক দিয়ে তো ভালো হবে। আর আপনাদের সবাইকে দেখিয়েছি হয়তো যতটা পেরেছেন, মানে এক্সপ্লোর করতে পেরেছেন। আশা করি আমাদের এক্সপিরিয়েন্সের সাথে আপনাদেরও লন্ডনের একটা নতুন অভিজ্ঞতা হলো, নতুন সাইড হলো। আর বাকি সবসময় আমাদের সাথে শেয়ারই করতে থাকবো। আর নতুন কি আপনারা শুনুন না শুনুন, আপনাকে ধরে ধরে শোনাবো আমরা।